মডেল সেট বি এর প্রথম প্রশ্নটি হলো, মনে করো জেড হলো পূর্ণ সংখ্যা সমূহের সেট এবং জেড সেটে সংজ্ঞাত আর একটি সম্বন্ধ, যেখানে আর এক্স কমা ওয়াই দিয়ে কোণ চিহ্ন দিয়ে কন্ডিশনটা দিয়েছে মড এক্স মাইনাস ওয়াই হচ্ছে যুগ্ম এক্স আর ওয়াই বিলংস টু জেড, তবে আর সম্বন্ধটি নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখানে জেড বলেছে একটি পূর্ণ সংখ্যা সমূহের সেট। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ইন্টিজার। এক্স মাইনাস ওয়াই হচ্ছে যুগ্ম সংখ্যা হবে। যুগ্ম সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইভিন নাম্বার। যে বিকল্পগুলো আছে সসম, সসমকে ইংরেজিতে বলা হয়ে থাকে রিফ্লেক্সিভ, প্রতিসমকে বলা হয়ে থাকে সিমেট্রিক, সংক্রমণকে বলা হয়ে থাকে ট্রানজিটিভ, আর সমতুল্যতাকে বলা হয়ে থাকে ইকুইভ্যালেন্স রিলেশন। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। আমরা প্রথমে দেখব এই সম্পর্কটি বা রিলেশনটি সসম হবে কিনা। সসম, দেখো সসম হতে গেলে কি দেখবে তোমরা না, সসম হতে গেলে দেখবে যে কন্ডিশনটা দেওয়া আছে সেখানে সমস্ত ভেরিয়েবলগুলো এক্স বসিয়ে দেখবে সত্যটি সিদ্ধ হচ্ছে কিনা। তাহলে এখানে যে কন্ডিশনটি দেওয়া আছে হচ্ছে মড এক্স মাইনাস ওয়াইকে ইভিন নাম্বার হতে হবে, মানে যুগ্ম সংখ্যা হতে হবে। আমি উভয় পদটি যদি এক্স বসাই তাহলে পাবো আমরা এক্স মাইনাস এক্স, তুমি অন্য চলরাশিও বসাতে পারতে, উভয় পদ ওয়াইও বসাতে পারতে। তাহলে এক্স মাইনাস এক্স মানে কত হয়? এক্স মাইনাস এক্স মানে জিরো হয়। আমরা জানি জিরো হচ্ছে কি সংখ্যা, এটা যা জিরো হচ্ছে একটা যুগ্ম সংখ্যা বা ইভিন নাম্বার। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এক্স কমা এক্স বিলংস টু আর। কেন? কারণ এক্স মাইনাস ওয়াই এর মড যদি যুগ্ম হয় তাহলে আমরা বলতে পারবো যে এক্স কমা ওয়াই আর এর মধ্যে আছে। তাহলে এখানে দেখো মড এক্স মাইনাস এক্স জিরো, যেটা একটা যুগ্ম সংখ্যা হয়ে গেল, তাহলে আমরা বলতে পারবো এক্স কমা এক্স বিলংস টু আর এর মধ্যে আছে। তাহলে আমরা জানি যে এক্স কমা এক্স বিলংস টু আর হলে এই রিলেশনটিকে সসম বলা যায়। তাহলে রিলেশনটি আমার কি হবে? সসম হবে। তাহলে রিলেশনটি হচ্ছে আমার সসম হবে। এবার দেখবো আমরা রিলেশনটি প্রতিসম হবে কিনা। প্রতিসম, দেখো প্রতিসম হতে গেলে আমরা দেখবো প্রথমে যে রিলেশনটা আছে সেটা লিখবো। কি বলা আছে? এক্স মাইনাস ওয়াই হচ্ছে যুগ্ম। তাহলে এই যে রিলেশন বা কন্ডিশনটা দেওয়া আছে সেটাকে আমরা উল্টে লিখবো। দিস ইমপ্লাইজ মানে ওয়াই মাইনাস এক্স, মড ওয়াই মাইনাস এক্স, এটাও কি যুগ্ম হবে? দেখো মড এক্স মাইনাস ওয়াই যদি যুগ্ম হয়, মড ওয়াই মাইনাস এক্সও যুগ্ম বা ইভিন নাম্বার। কেন? কারণ দেখো তুমি যদি মড 5 মাইনাস 3 মানে হচ্ছে 2, এটা যুগ্ম সংখ্যা। আবার দেখো তুমি লিখতে পারো 3 মাইনাস 5, উল্টো করে লিখলে এটা হচ্ছে মড অফ মাইনাস 2 মানে 2, এটাও যুগ্ম সংখ্যা। তাহলে আমরা পেলাম কি মড এক্স মাইনাস ওয়াইও যুগ্ম হলে মড ওয়াই মাইনাস এক্সও যুগ্ম হবে। তাহলে আমরা বলতে পারছি যে যেহেতু ওয়াই মাইনাস এক্স যুগ্ম, তাই আমরা বলতে পারবো ওয়াই কমা এক্স বিলংস টু আর। আর এক্স মাইনাস ওয়াই যুগ্ম মানে কি? না, এক্স মাইনাস ওয়াই মানে যুগ্ম মানে এক্স কমা ওয়াই বিলংস টু আর। তাহলে দেখো আমার এক্স কমা ওয়াই বিলংস টু আর ছিল, সেখান থেকে আমরা পেয়ে গেলাম ওয়াই কমা এক্স বিলংস টু আর। তাহলে আমরা বলতে পারবো এই সম্পর্কটি প্রতিসম হবে। এবার আমরা দেখব সংক্রমণ অর্থাৎ ট্রানজিটিভ হবে কিনা। দেখো আমি এটা একটা এক্সাম্পল দিয়ে প্রথমে দেখাই। ধরো 5,1 এটা বিলংস টু আর। কারণ হচ্ছে 5 মাইনাস 1 যদি করো যে মড দাও ইকুয়াল টু হচ্ছে 4, এটা হচ্ছে যুগ্ম সংখ্যা। এবার পরের যে এলিমেন্টটি নেবো সেটা আমি 1 দিয়ে শুরু করব। আমি ধরো 1,7 এটা বিলংস টু আর, কারণ মড 1 মাইনাস 7 ইকুয়াল টু হচ্ছে 6, এটা হচ্ছে যুগ্ম বা ইভিন নাম্বার। এবার দেখো এখানে আমার তো 1 আর 1টা মিলে গেছে। এবার দেখো 5 আর 7-এর জন্য কি কন্ডিশনটি সত্য হচ্ছে? দেখো আমি যদি 5 মাইনাস 7 লিখি ইকুয়াল টু 2, সেটা হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে আমরা বলতে পারছি যে 5,7 বিলংস টু আর। তাহলে আমরা কি বলতে পারবো না রিলেশনটি সংক্রমণ হবে।
অ্যাকচুয়ালি সংক্রমণ দেখাতে গেলে কি দেখাতে হয়? সংক্রমণ দেখাতে গেলে আমাকে দেখাতে হয় হচ্ছে এক্স কমা ওয়াই বিলংস টু আর, এবং এই যেহেতু প্রথম যে এলিমেন্টটি হলো ওয়াই দিয়ে শেষ হয়েছে, তাই পরবর্তী এলিমেন্টে আমি নেব ওয়াই দিয়ে শুরু। ওয়াই কমা জেড বিলংস টু আর, দিস ইমপ্লাইজ আমাকে দেখাতে হয় যেহেতু এই ওয়াই আর ওয়াইটা মিলে গেছে, এই দুটোকে বাদ দিয়ে প্রথমটার এক্স আর দ্বিতীয়টার জেড নিয়ে দেখতে হয় সম্পর্কটি সিদ্ধ হচ্ছে কিনা। অর্থাৎ ইমপ্লাইজ এক্স কমা জেড যদি বিলংস টু আর এর মধ্যে থাকে তাহলে আমরা রিলেশনটিকে সংক্রমণ বলতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে যদি এক্স কমা ওয়াই বিলংস টু আর হয় তার মানে বোঝাচ্ছে মড এক্স মাইনাস ওয়াই হচ্ছে ইভিন মানে যুগ্ম, আবার ওয়াই কমা জেড বিলংস টু আর হওয়া মানে বোঝাচ্ছে মড ওয়াই মাইনাস জেডও ইভিন। তাহলে এখান থেকে অবশ্যই বলা যায় যে মড এক্স মাইনাস জেডও কী হবে না ইভিন হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সংক্রমণ হবে। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে রিলেশনটি সসম হচ্ছে, প্রতিসম হচ্ছে, সংক্রমণও হচ্ছে। অর্থাৎ কোনো রিলেশন রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্যানজেটিভ তিনটেই হলে সেই রিলেশনটিকে বলা হয়ে থাকে ইকুইভ্যালেন্স রিলেশন। অর্থাৎ এই রিলেশনটি হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, অর্থাৎ সঠিক উত্তর ডি, সমতুল্যতা হবে। আর একটা বিষয় মনে রাখবে যে যদি এখানে কন্ডিশনটা যুগ্ম সংখ্যা থাকে অর্থাৎ ইভিন নাম্বার থাকে তাহলে সেটার ক্ষেত্রে সর্বদাই সমতুল্যতা বা ইকুইভ্যালেন্স রিলেশনই হবে। এরপর দুয়ের দাগের প্রশ্নটি হলো সেট এ থেকে বি সেটের উপর সম্বন্ধের সংখ্যা হবে কতগুলি। অর্থাৎ আমাকে এ সেট থেকে বি সেটের টোটাল রিলেশনের সংখ্যা আমাকে বার করতে বলেছে। দেখো এখানে এ সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটে পদ আছে আর বি সেটের মধ্যে দুটো পদ আছে। তাহলে আমরা লিখতে পারি এন অফ এ ইকুয়াল টু হচ্ছে 3 আর এন অফ বি ইকুয়াল টু হচ্ছে 2। অতএব সেট এ থেকে সেট বিতে মোট সম্বন্ধের সংখ্যা ইকুয়াল টু, আমরা জানি যে এ সেট থেকে বি সেটে মোট সম্বন্ধের সংখ্যার সূত্রটি হলো 2 টু দি পাওয়ার এন এ ইন্টু এন অফ বি। এবার যদি আমরা মানগুলো বসাই দেখো তাহলে পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার এন এ এর মান হচ্ছে 3 ইন্টু এন অফ বি এর মান হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার 6। তাহলে আমার সঠিক উত্তর হলো এ 2 টু দি পাওয়ার 6। এরপর আমরা 3 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এ সেটের উপর আর একটি সম্বন্ধ এইরূপ যে আর ইকুয়াল টু আর ইনভার্স। তাহলে আর নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। আমি ধরে নিচ্ছি একটি রিলেশন আর ইকুয়াল টু হচ্ছে এত। তাহলে এখান থেকে আর ইনভার্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? দেখো এখান থেকে আমরা আর ইনভার্স ইকুয়াল টু লিখতে পারবো, এই যে আর এর মধ্যে এ কমা বি, এই প্রথম পদটি আর ইনভার্সে গিয়ে উল্টে যাবে অর্থাৎ বি কমা এ হবে। আর এর এক্স কমা ওয়াই পদটি আর ইনভার্সে হয়ে যাবে উল্টো অর্থাৎ ওয়াই কমা এক্স। একইভাবে আর এর মধ্যে 3,7 পদটি আর ইনভার্সে হয়ে যাবে 7,3। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। দেখো এখানে এ সেটের উপর আর একটি রিলেশন বলেছে, রিলেশনটা এমন যে আর ইকুয়াল টু আর ইনভার্স অর্থাৎ আর এবং আর ইনভার্স সমান। আমি ধরে নিচ্ছি লেট এ হচ্ছে একটা সেট, যে সেটের মধ্যে দুটো পদ আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এবং এ সেটের উপর আর একটি রিলেশন আমি ধরে নিচ্ছি যাতে করে আর ইকুয়াল টু হয়। এটা আমার ইচ্ছা মতো ধরছি, তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারো। দেখো আর ইকুয়াল টু ধরছি আমি এ সেটের উপর হচ্ছে সম্বন্ধ আর এক্স কমা ওয়াই এর মধ্যে একটা পদ আর একটা হচ্ছে ওয়াই কমা এক্স আর একটা পদ। তাহলে বলো তো আর ইনভার্স ইকুয়াল টু আমরা কত পাবো? দেখো আর ইনভার্স এক্স কমা ওয়াইকে উল্টে লিখলে হবে ওয়াই কমা এক্স, আর ওয়াই কমা এক্সকে আর ইনভার্সের মধ্যে উল্টে লিখলে হবে এক্স কমা ওয়াই। তাহলে আমরা আর ইনভার্স ইকুয়াল টু পেয়ে গেলাম। তাহলে এবার দেখো আর এবং আর ইনভার্স উভয় ক্ষেত্রেই এক্স কমা ওয়াই এই পদটিও আছে, আবার ওয়াই কমা এক্স এই পদটিও আছে। তাই আমরা এক্ষেত্রে বলতে পারবো যে আর ইকুয়াল টু আর ইনভার্স। তাহলে আমি আর রিলেশনটি এমনভাবে ধরেছি যাতে করে আর ইকুয়াল টু আর ইনভার্স হয়ে যায়, কারণ হচ্ছে প্রশ্নে বলে দেওয়া আছে রিলেশনটার ক্ষেত্রে আর ইকুয়াল টু আর ইনভার্স হবে। এবার আমরা দেখব এই আর রিলেশনটি সসম হবে কিনা। কি হবে কিনা? সসম। দেখো
সসম হতে গেলে কি হতে হয়? সসম হতে গেলে যেহেতু এ সেটের মধ্যে এক্স কমা ওয়াই আছে, তাই সসম হতে গেলে এক্স কমা এক্স এই পদটি আর এর মধ্যে থাকতে হয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি এক্স কমা এক্স এই পদটি আর এর মধ্যে নেই, তাহলে এক্স কমা এক্স নট বিলংস টু আর। ঠিক আছে, তাহলে এটা কি নয় না সসম নয়। আবার তুমি এটাও ভাবতে পারো যে ওয়াই কমা ওয়াই এটাও তো নেই, নট বিলংস টু আর, কারণ এ সেটটা যা হয় এক্স কমা ওয়াই হয়েছে, মানে সসম হতে গেলে এক্স কমা এক্স এবং ওয়াই কমা ওয়াই এটা এই আর এর মধ্যে থাকতে হবে। যদি থাকে বা থাকতো তাহলেই আমরা বলতাম আর হচ্ছে সসম। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে আর কি নয় না সসম নয়। তাহলে এক্ষেত্রে হচ্ছে সসম এই অপশনটি হবে না। এবার দেখব প্রতিসম হবে কিনা। দেখো প্রতিসম হবে কিনা দেখছি আমরা, প্রতিসম মানে হচ্ছে সিমেট্রিক। প্রতিসম হতে গেলে কি দেখতে হয় না, প্রথমে যে কোনো একটা পদ আমি নিলাম এক্স কমা ওয়াই, দেখতে পাচ্ছি আর এর মধ্যে আছে এক্স কমা ওয়াই পদটা আমি আর থেকে নিলাম। তাহলে প্রতিসম দেখতে গেলে একটা পদ বা যে কোনো মানে পদ তুমি যদি আর থেকে নাও দিয়ে তার উল্টো পদটি, উল্টো মানে কি হবে, উল্টে দাও ওয়াই কমা এক্স, এইটাও আর এর মধ্যে থাকতে হবে। দেখো এটাও আর এর মধ্যে আছে, অর্থাৎ আর এর মধ্যে থেকে তুমি একটি পদ নেবে যে কোনো, দিয়ে দেখবে সেই পদটিকে যদি উল্টো করো তাহলে সেটাও আর এর মধ্যে থাকতে হবে। যদি থাকে তাহলে বলবো আমরা সেটা প্রতিসম। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি এটা হচ্ছে প্রতিসম হবে। তাহলে এখানে হচ্ছে বি অপশনটি হলো। এবার দেখবো সংক্রমণ হবে কিনা। দেখো আমি যদি আর রিলেশনটার দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি আর রিলেশনের প্রথম পদটি ওয়াই দিয়ে শেষ হয়েছে আর দ্বিতীয় পদটি ওয়াই দিয়ে শুরু হয়েছে। তাহলে এই পদ দুটোকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমার পড়ে থাকছে কি, তাহলে পড়ে থাকছে আমার হচ্ছে এক্স কমা এক্স। এই এক্স কমা এক্স যদি আর এর মধ্যে থাকতো তাহলে আমরা আর কে সংক্রমণ বলতাম, কিন্তু দেখতে পাচ্ছি এক্স কমা এক্স আর এর মধ্যে নেই, অর্থাৎ নট বিলংস টু আর। তাহলে এটা সংক্রমণও হবে না। যেহেতু আর সসম বা সংক্রমণ হচ্ছে না তাই এটা সমতুল্যও হবে না। তাহলে আমার এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বি প্রতিসম। এরপর এই 3 দাগের অঙ্কটি আদার মেথড পদ্ধতিতে সমাধান করব। দেখো এখানে আর ইকুয়াল টু আর ইনভার্স বলে দিয়েছে। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি লেট এ কমা বি বিলংস টু আর, অর্থাৎ এ কমা বি একটি এলিমেন্ট আর এর মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারবো যে বি কমা এ, অর্থাৎ এলিমেন্টটিকে উল্টো করে লিখলাম, তাহলে সেটা কার মধ্যে থাকে না বি কমা এ থাকে আর ইনভার্সের মধ্যে। দিস ইমপ্লাইজ আমি লিখতে পারি বি কমা এ বিলংস টু, দেখো যেহেতু আর ইকুয়াল টু আর ইনভার্স তাহলে আমি এই আর ইনভার্সের পরিবর্তে আমি আর লিখে দিতে পারি বিলংস টু আর, কারণ যেহেতু আর ইকুয়াল টু আর ইনভার্স। তাহলে দেখো আমি ধরেছিলাম এ কমা বি বিলংস টু আর, দিয়ে আমি দেখিয়ে দিলাম ঠিক তার উল্টোটা, অর্থাৎ বি কমা এ বিলংস টু আর। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে আর রিলেশনটি প্রতিসম বা সিমেট্রিক। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে বি। কোনো কোনো ক্ষেত্রে তুমি হয়তো এমন কিছু ধরলে কিন্তু সেক্ষেত্রে হয়তো রিলেশনটি সসম এবং সংক্রমণ হয়ে গেল, কোনো কোনো ক্ষেত্রে হলে হবে না। প্রতিটি ক্ষেত্রেই যদি সেটি সসম এবং সংক্রমণ হতো তাহলে তুমি বলতে পারতে যে রিলেশনটি সসম এবং সংক্রমণ। তাই কিছু কিছু ক্ষেত্রে সসম এবং সংক্রমণ হলে সেক্ষেত্রে রিলেশনটি সসম এবং সংক্রমণ বলা যাবে না। কিন্তু আর ইকুয়াল টু আর ইনভার্স যদি হয় তাহলে প্রতি ক্ষেত্রেই রিলেশনটি প্রতিসম হবে। আরেকটি বিষয় তোমরা এখানে মনে রাখবে যে যদি কোনো রিলেশন প্রতিসম হয়, প্রতিসম হলে তাহলে কিন্তু আর ইকুয়াল টু আর ইনভার্স হবে, আর ইকুয়াল টু আর ইনভার্স হবে। অর্থাৎ আমরা মনে রাখবো যে কোনো সম্বন্ধ বা রিলেশন আর ইকুয়াল টু যদি আর ইনভার্স হয় তাহলে সম্বন্ধটি অবশ্যই প্রতিসম হবে। আবার উল্টোটা কোনো সম্বন্ধ যদি প্রতিসম হয় তাহলে সেক্ষেত্রে সেটা আর ইকুয়াল টু আর ইনভার্স হয়ে যাবে। এরপর 4 দাগের প্রশ্নটি হলো বক্তব্য এ বলছে মনে করো এ একটা সেট যেখানে 4টে এলিমেন্ট আছে, আবার বি একটা সেট সেখানেও 4টে এলিমেন্ট আছে, এবং এফ এ থেকে বি চিত্রণ যা এফ এক্স ইকুয়াল টু 3x - 1 দ্বারা সংজ্ঞাত। তবে এফ এ থেকে বি একটি ঐকক উপচিত্রণ হবে, কারণ আর বলছে একটি চিত্রণ এফ এ থেকে বি ঐকক উপচিত্রণ হবে যদি এফ অফ এ ইকুয়াল টু বি এবং এফ অফ x1 নট ইকুয়াল টু এফ অফ x2 যদি x1 নট ইকুয়াল টু x2, যেখানে x1, x2 বিলংস টু এ এবং n অফ এ ইকুয়াল টু n অফ বি হয়। তাহলে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক আমরা
নির্ণয় করব। এই ঐকক উপরিচিত্রণ বলতে বোঝায় উপরিচিত্রণটি ঐকক হবে, অর্থাৎ ঐকক উপরিচিত্রণ হতে গেলে ম্যাপিংটিকে ঐকক বা এক এক হতে হবে এবং উপরিচিত্রণও হতে হবে। ঐকক উপরিচিত্রণকে আমরা ইংরেজিতে বলে থাকি 1-1-on-2 অর বাইজেক্টিভ। চলো আমরা একটি নোট পড়ে নিই। আমি প্রথমে ধরে নিচ্ছি এফ এ থেকে বি একটি ম্যাপিং। আমি একটি এ সেট অঙ্কন করলাম ব্ল্যাক কালারের, আর একটি বি সেট অঙ্কন করলাম গ্রিন কালারের। এ থেকে বি হচ্ছে একটি ম্যাপিং যেটা এফ দ্বারা প্রকাশ পাচ্ছে। এ সেটের কতগুলি পদ আমি ধরে নিচ্ছি। এ সেটের পদগুলি হলো স্মল এ, বি, সি, ডি, ই। আবার বি সেটের কতগুলো পদ আমরা ধরে নিচ্ছি পি, কিউ, আর, এস, টি। দেখো এ সেট এবং বি সেট উভয় সেটেই কিন্তু 5টি করে পদ আছে। তাহলে 1-1-on-2 বা বাইজেক্টিভ ম্যাপিং হতে গেলে এ এবং বি সেটে পদ সংখ্যা একই থাকতে হবে। প্রথম শর্ত আমরা জেনে গেলাম। এবার এ সেটের এ এলিমেন্টটি বি সেটের পি এর সঙ্গে যুক্ত, অর্থাৎ আমরা বলতে পারবো যে এ এর ইমেজ বা প্রতিবিম্ব হলো পি, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি এফ অফ এ ইকুয়াল টু পি। আবার এ সেটের বি পদটি আমরা ধরে নিচ্ছি টি এর সঙ্গে যুক্ত বি সেটের, তাহলে আমরা বলতে পারবো এফ অফ বি ইকুয়াল টু টি। কেন এখানে এফ লিখছি? কারণ আমার এখানে ম্যাপিংটা এফ। যদি ম্যাপিংটা জি বলতো তাহলে এখানে এফ এর বদলে আমরা জি লিখতাম। একইভাবে সি যুক্ত আমরা ধরে নিচ্ছি কিউ এর সাথে, ডি যুক্ত ধরে নিচ্ছি এস এর সাথে, আর ই যুক্ত ধরে নিচ্ছি আর এর সাথে। তাহলে এখানে দেখো যে এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের কোনো না কোনো পদের সঙ্গে যুক্ত, এবং এ আর বি সেটের কোনো পদ কিন্তু খালি নেই। অর্থাৎ আমরা বলতে পারবো যে এ সেটের প্রতিটি পদের আলাদা আলাদা ইমেজ বা প্রতিবিম্ব আছে। আবার উল্টো দিক থেকে বলতে পারবো যে বি সেটের প্রতিটি পদের আলাদা আলাদা প্রাক প্রতিবিম্ব বা প্রি ইমেজ আছে। তাহলে এই ধরনের ম্যাপিংকে 1-1-on-2 বা বাইজেক্টিভ বলতে পারবো। তাহলে আমরা আরেকবার ভালোভাবে বুঝে নিই যে 1-1-on-2 বা বাইজেক্টিভ বা এক এক উপরচিত্রণ হতে গেলে চিত্রণ বা ম্যাপিংটির কী কী জিনিস আমাদের খেয়াল করতে হবে। সবার প্রথমে খেয়াল করতে হবে যে এন অফ এ ইকুয়াল টু এন অফ বি হবে, অর্থাৎ উভয় সেটের পদসংখ্যা সমান হতে হবে। দ্বিতীয় নম্বর দেখতে হবে যে এ সেটের প্রতিটি পদের যে ইমেজ আমরা পেয়েছি সেই ইমেজগুলো বা প্রতিবিম্বগুলো নিয়ে যদি আমরা একটি সেট তৈরি করি তাহলে সেই সেটটি হবে বি সেট। অর্থাৎ এ সেটের ইমেজ সেটকে আমরা এফ অফ এ দ্বারা প্রকাশ করি। তাহলে এ সেটের প্রতিটি পদের যে ইমেজ সেই সেটটিকে আমরা এফ অফ এ দ্বারা প্রকাশ করি। এই এফ অফ এ অর্থাৎ এ সেটের প্রতিটি পদের যে ইমেজ সেট আমরা পাবো সেই ইমেজ সেটটা হবে সম্পূর্ণ বি সেট। দেখো চিত্রে এ সেটের ইমেজ আমরা বি সেটের প্রত্যেকটি পদকেই পেয়ে গেছি, কেউ বাদ নেই বি সেটের। তাই আমরা এক্ষেত্রে লিখতে পারি এফ অফ এ ইকুয়াল টু বি। আমরা জানি যে এফ অফ এ ইকুয়াল টু বি যদি হয় তাহলে সেই ম্যাপিংটিকে আমরা বলে থাকি উপরিচিত্রণ বা অন্টো ম্যাপিং। আর একটি বিষয় আমরা এখানে দেখব যে এ সেটের দুই বা তার বেশি পদের একই ইমেজ থাকবে না, অর্থাৎ এ সেটের প্রতিটি পদের আলাদা আলাদা ইমেজ থাকবে। অর্থাৎ আমি বলতে চাইছি ধরো এখানে বিটা তো আমি দেখতে পাচ্ছি টিতে গেছে, অর্থাৎ বিটা টি এর সঙ্গে যুক্ত। এই বি কখনো পি এর সঙ্গে যুক্ত হবে না, কারণ বি যদি পি এর সঙ্গে যুক্ত হতো তাহলে এটাও পিতে গেছে আবার বিটাও পিতে গেছে। তাহলে দেখো এক্ষেত্রে দুটো পদের ইমেজ আমি সেম পেয়ে যেতাম। অর্থাৎ এক্ষেত্রে প্রতিটি পদের ইমেজ আলাদা আলাদা হবে, কখনোই সেম বা একই হবে না। অর্থাৎ এক্ষেত্রে কি হবে, ধরো আমি এফ অফ এ আর এফ অফ আমি সি নিলাম, এই দুটো সবসময় আলাদা হবে, ঠিক আছে। আর এ
এবং সি এরাও সব আলাদা হবে। তাহলে এই কন্ডিশনগুলো যদি আমি কোনো ম্যাপিংয়ে দেখতে পাই তাহলে সেই ধরনের ম্যাপিংকে আমরা বলবো 1-1-on-2 বা বাইজেক্টিভ বা 1-1 উপরিচিত্রণ। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। এই ধরনের প্রশ্ন আমরা সবসময় ছবি এঁকে সমাধান করার চেষ্টা করব। আমি প্রথমে এ সেটটি অঙ্কন করে ফেললাম, তারপর বি সেটটি অঙ্কন করে ফেললাম। এ থেকে বি হচ্ছে এফ এই ম্যাপিং দ্বারা যুক্ত, সেটিও আমরা লিখে ফেললাম। এ সেটের একটি পদ হলো 2। এরপর আমরা কি করব না, এই এফ এক্স ইকুয়াল টু 3x - 1 দেওয়া আছে। দেখো প্রশ্নে দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু 3x - 1। এখানে আমি যদি এক্সের মান 2 বসাই তাহলে কত পাবো না, এক্সের মান যদি এখানে 2 বসিয়ে আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা পাবো 2 বসালে 3 দুগুণে 6 - 1 মানে 5। দেখো সেই 5 পদটা কিন্তু বি সেটে আছে। তাহলে আমরা বলতে পারবো এ সেটের 2 পদটি বি সেটের 5 পদের সঙ্গে যুক্ত। এরপর এ সেটের আমি 3 পদটি নিলাম। এবার এখানে যদি 3 বসাই, অর্থাৎ এক্সের মান যদি 3 বসাই তাহলে আমরা পাবো 8। দেখো বি সেটেও আমার 8 এই পদটি আছে। তাহলে আমরা বলতে পারবো এ সেটের 3 পদটি বি সেটের 8 পদের সঙ্গে যুক্ত। এরপর এ সেটে 4 পদটি আছে। আমরা যদি এখানে এক্সের মান 4 বসাই তাহলে আমরা পাবো 11। দেখো সেটাও বি সেটে আছে। তাহলে এ সেটের আমরা 4 পদটি বি সেটের 11 পদের সঙ্গে যুক্ত। আবার এ সেটের 5 পদটিও একইভাবে বি সেটের 14 পদের সঙ্গে যুক্ত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের প্রতিটি পদের আলাদা আলাদা ইমেজ বা প্রতিবিম্ব আছে এবং এ সেটের প্রতিটি পদের যে প্রতিবিম্ব সেট আমরা পেয়েছি সেটা মিলেই তৈরি হয়ে গেছে বি সেট। অর্থাৎ এক্ষেত্রে দেখো আমার হলো কি না এফ অফ এ ইকুয়াল টু বি। আবার দেখো এ সেটের পদ সংখ্যাও 4টি, বি সেটের পদ সংখ্যাও আছে 4টি। তাহলে এন অফ এ ইকুয়াল টু এন অফ বি। আর দেখো যে এ সেটের প্রত্যেকটি পদের আলাদা আলাদা প্রতিবিম্ব আমরা পেয়েছি। তাহলে আগের যে নোটটি আমরা পড়লাম সেই হিসাবে আমরা বলতে পারি যে বক্তব্য এ এর ক্ষেত্রে যে ম্যাপিং বা চিত্রণটি দেওয়া আছে সেটি হচ্ছে ঐকক উপরিচিত্রণ বা 1-1-on-2। তাহলে বক্তব্য এ হলো আমার সত্য। এবার কারণ আর যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে দেখবে কারণ আর হচ্ছে আমার পুরো নোটটিই বলে দেওয়া আছে। দেখো যে নোটটি আমরা একটু আগেই পড়েছি সেটি এফ এ থেকে বি একটি ঐকক উপরিচিত্রণ হবে। সেখানে যা যা শর্ত আমরা পড়েছিলাম এখানে তাই দেওয়া আছে। দেখো এফ এ ইকুয়াল টু বি, এফ অফ x1 নট ইকুয়াল টু এফ অফ x2 যখন x1 নট ইকুয়াল টু x2। আমরা নোটে এ বি সি এগুলো দিয়ে করেছিলাম, এখানে x1 x2 দিয়ে বলা হয়েছে। x1 x2 বিলংস টু এ আর এন এ ইকুয়াল টু এন অফ বি। তাহলে কারণ আর হচ্ছে সত্য। তাহলে কারণ আরও আমার সত্য এবং এই কারণ আর এর জন্যই, অর্থাৎ কারণ আর এই থিওরেমের জন্যই বা এই উপপাদ্যটি প্রয়োগ করেই আমরা কিন্তু বলতে পারছি বক্তব্য এ সত্য। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হবে এক্ষেত্রে? দেখো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে এ ও আর পৃথকভাবে সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। আশা করি তোমরা এই প্রশ্নটি ভালোভাবে বুঝতে পারলে। তোমাদের মধ্যে বড় অঙ্কের ক্ষেত্রে একটু অনীহা দেখা যায় যে স্যার এই অঙ্কটি এত বড় করে করালো। দেখো এটাকে যদি আমি খুব ছোটোভাবে বলে দিতাম না তাহলে তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারতে না। তোমরা এই বিষয়টি যদি খুব ভালোভাবে বুঝে যাও তাহলেই কিন্তু এই অঙ্কটি পরীক্ষার হলে তুমি 30 সেকেন্ডেই করে ফেলতে পারবে। কারণ তুমি এই ছবিটি আঁকবে, ছবিটা আঁকার পর যখনই দেখে নেবে যে এ সেটের প্রতিটি পদ এর বি সেটে আলাদা আলাদা প্রতিবিম্ব আছে এবং সেই প্রতিবিম্ব সেটটা হচ্ছে বি সেট, তাহলেই আমার যে চিত্রণটি দেওয়া আছে সেটি 1-1 উপরিচিত্রণ বা 1-1-on-2। এরপর 5-এর দাগের প্রশ্নটি হলো যদি সেক ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স ওয়াই হয় তবে কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y এর মান হবে কত? এই প্রশ্নের জন্য যে যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো আমরা প্রথমে জেনে নেব। প্রথমেই আমরা জানব সেক ইনভার্স এক্স ইকুয়াল টু লিখতে পারি কস ইনভার্স 1/x। আবার দেখো
কোসেক ইনভার্স ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন ইনভার্স 1/y। আবার আমরা জানি সাইন ইনভার্স 1/y প্লাস কস ইনভার্স 1/y ইকুয়াল টু π/2। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারবো দিস ইমপ্লাইজ সাইন ইনভার্স 1/y ইকুয়াল টু π/2 মাইনাস কস ইনভার্স 1/y। আবার একইভাবে কস ইনভার্স 1/y ইকুয়াল টু লিখতে পারবো π/2 মাইনাস সাইন ইনভার্স 1/y। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। দেখো দেওয়া আছে আমার সেক ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স ওয়াই। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি সেক ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স ওয়াই। দিস ইমপ্লাইজ সেক ইনভার্স এক্স থেকে আমরা লিখতে পারবো কস ইনভার্স 1/x। আবার কোসেক ইনভার্স ওয়াইকে আমরা লিখতে পারবো সাইন ইনভার্স 1/y। এইবার দেখো আমাকে উত্তর চেয়েছে কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y। তাহলে আবার কস ইনভার্স 1/x চলে এসছে, কিন্তু এখানে কস নেই, সাইন ইনভার্স 1/y আছে। তাহলে এই সাইন ইনভার্স 1/yটাকে আমি কস ইনভার্স 1/y এ কনভার্ট করতে চাই। তাহলে আমরা দেখো নেক্সট লাইনে লিখতে পারবো ইমপ্লাইজ কস ইনভার্স 1/x ইকুয়াল টু সাইন ইনভার্স 1/y। এই পরিবর্তে আমরা লিখতে পারবো π/2 মাইনাস কস ইনভার্স 1/y। নেক্সট লাইনে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ কস ইনভার্স 1/x। এই মাইনাস কস ইনভার্স 1/yটা যদি বাঁ দিকে আসে ডান দিক থেকে, তাহলে প্লাস কস ইনভার্স 1/y ইকুয়াল টু π/2। তাহলে দেখো আমার এক্ষেত্রে সঠিক উত্তর হলো সি, π/2। এরপরে 6 দাগের প্রশ্নটির ক্ষেত্রে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করতে হবে। এই প্রশ্নের উত্তর করার আগে আমরা একটি নোট করে নেব। আমরা কয়েকটি বিপরীতবৃত্তীয় অপেক্ষকের মুখ্য মান সম্বন্ধে জানব। সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান হবে মাইনাস π/2 বা তার থেকে বড় এবং π/2 বা তার থেকে ছোট। অর্থাৎ আমরা বলতে পারবো যে ইমপ্লাইজ সাইন ইনভার্স এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল মাইনাস π/2 থেকে π/2। আবার কস ইনভার্স এক্স এর মুখ্য মান হবে 0 বা তার থেকে বড় এবং π বা তার থেকে ছোট। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ইমপ্লাইজ কস ইনভার্স এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল 0 থেকে π। ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মান হচ্ছে মাইনাস π/2 এর থেকে বড় হবে, নাহলে π/2 এর থেকে ছোট হবে। অর্থাৎ ট্যান ইনভার্স এক্স এর মান কখনো কিন্তু মাইনাস π/2 হবে না, আবার π/2 এও হবে না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ ট্যান ইনভার্স এক্স বিলংস টু ওপেন ইন্টারভেল মাইনাস π/2 থেকে π/2। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। দেখো একের ক্ষেত্রে আছে হচ্ছে সাইন ইনভার্স মাইনাস হাফ। আমরা জানি সাইন ইনভার্সের ক্ষেত্রে ভেতরে মাইনাস থাকলে সেই মাইনাসটি বাইরে বেরিয়ে যায়, তাহলে হবে মাইনাস সাইন ইনভার্স হাফ। সাইন ইনভার্স হাফ মানে কি? সাইন ইনভার্স হাফ মানে তোমরা সহজে মনে রাখবে যে সাইন কত ডিগ্রির মান হাফ। আমরা জানি যে সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে এক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে মাইনাস π/6। তাহলে সাইন ইনভার্স মাইনাস হাফের মান হচ্ছে মাইনাস π/6। তাহলে দেখো একের অপশনটি সঙ্গে মিলছে হচ্ছে বি। এখানে একটি বিষয় তোমরা মনে রাখবে, আমরা সাইন ইনভার্স মাইনাস হাফ এর মুখ্য মান পেলাম কত না মাইনাস π/6, মানে হচ্ছে মাইনাস 30 ডিগ্রি। এবার দেখো এই মাইনাস 30 ডিগ্রি মানটি সাইন ইনভার্স এক্সের যে মুখ্য মান কত মাইনাস 90 ডিগ্রি থেকে প্লাস 90 ডিগ্রি বা তাদের মধ্যে, দেখো সেটাই আছে। মাইনাস 30 ডিগ্রি মানটি হচ্ছে মাইনাস 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আছে। তাই তোমরা যে কোনো বিপরীতবৃত্তীয় অপেক্ষকের যখন মুখ্য মান নির্ণয় করবে তখন দেখবে সেই মানটি যেখানে থাকার কথা সেখানে আছে কিনা। এরপর আমরা অঙ্কের সুবিধার জন্য বা অঙ্কটি সহজে করার জন্য আমরা 4 দাগের যেটি আছে সেটি নির্ণয় করব। 4 দাগে আমার আছে হচ্ছে ট্যান ইনভার্স মাইনাস √3। সাইনের মতোই ট্যান ইনভার্সের ক্ষেত্রেও মাইনাস সাইন থাকলে সেটা বাইরে বেরিয়ে যায়, তাহলে আমরা লিখব ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স √3 ইকুয়াল টু মাইনাস। এবার ট্যান ইনভার্স √3 মানে কি? ট্যান ইনভার্স √3 মানে ট্যান কত ডিগ্রির মান √3। আমরা জানি যে ট্যান
60 ডিগ্রির মান √3, তাহলে আমরা ট্যান ইনভার্স √3 বদলে লিখতে পারবো হচ্ছে π/3। তাহলে দেখো 4-এর টি মিলল আমার এর সঙ্গে। তাহলে এবার যদি দেখি সঠিক অ্যান্সার কোনটি হবে, দেখো 1-এর হচ্ছে বি আর 4-এর হচ্ছে এ, তাহলে আমার সি এর উত্তরটি সঠিক। এক্ষেত্রে আমরা এই 3-এর দাগের যে অঙ্কটি আছে তারও মান নির্ণয় করব। এটাও খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, অনেক সময় আলাদাভাবে এমসিকিউ এর ক্ষেত্রে দিতে পারে। cos ইনভার্স cos 7π/6। চলো আমরা নেক্সট পেজে আমরা এটা লিখছি না, কি ছিল অঙ্কটা, cos ইনভার্স cos 7π/6। এবার তোমরা কি করো, পরীক্ষার সময় এখানে করে দাও cosটা অমিট করে 7π/6 করে দাও। এটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ 7π/6 যদি ক্যালকুলেট করো এর মান হবে দেখবে 210 ডিগ্রি। কিন্তু আমরা জানি cos ইনভার্স x এর মুখ্য মান থাকে 0 থেকে পায়ের মধ্যে, অর্থাৎ হয় সেটা 0 হবে, নাহলে 180 হবে, নাহলে তাদের মধ্যে থাকবে। কিন্তু দেখো 210টা 180 ডিগ্রির বাইরে বেরিয়ে গেছে, তাই 210 ডিগ্রি মান এক্ষেত্রে কিন্তু হবে না। তার জন্য আমরা কি করব দেখো, তার জন্য আমরা প্রথমে 7π/6 এই অ্যাঙ্গেলটিকে একটু কমিয়ে ফেলবো। খুব সহজেই কমানো যায়। এর জন্য আমরা লিখব কি, cos ইনভার্স cos আমার হরে বা ডিনোমিনেটরে ছিল 6, এবার উপরে যে 7π আছে না, 7πটাকে 6-এর গুণিতক দিয়ে লেখার চেষ্টা করব এবং সেটা কাছাকাছি লিখবো 6-এর। তাহলে দেখো 7πকে আমরা লিখতে পারবো 6π + π। এবার দেখো আমরা লিখছি কি, cos ইনভার্স cos, এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে পাবো π + π/6। নেক্সট লাইনে আমরা লিখছি cos ইনভার্স, এবার দেখো cos 180 + থিটা, মানে আমরা জানি -cos θ, তাহলে এখানে আমরা লিখবো -cos π/6 ইকুয়াল টু cos ইনভার্স, দেখো cos π/6 মানে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হচ্ছে কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে এটা লিখছি -√3/2। এবার আমরা জানি কি cos ইনভার্স -x, সাইন ইনভার্স -x বা ট্যান ইনভার্স -x এর মতো মাইনাসটি কিন্তু এটা সহজে বাইরে বেরিয়ে যায় না। এক্ষেত্রে কি করতে হয় না, cos ইনভার্স -x এর সূত্রটি হলো π - cos ইনভার্স x, তাহলে π মাইনাস লিখবো cos ইনভার্স √3/2, অর্থাৎ cos এর ক্ষেত্রে মাইনাস যখন তুমি অমিট করবে তখন π মাইনাস, এবার মাইনাসটি অমিট করে পুরো টার্মটি লিখে ফেলবে। এবার দেখো আমরা লিখতে পারি ইকুয়াল টু π মাইনাস cos ইনভার্স √3/2, মানে হচ্ছে cos কত ডিগ্রির মান, √3/2। আমরা কি জানি, আমরা জানি cos 30 ডিগ্রির মান √3/2, cos 30 মানে π/6। দেখো π - π/6 এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 5π/6। তাহলে এটাই হচ্ছে cos ইনভার্স cos 7π/6 এর মুখ্য মান। দেখো এবার এটা যদি ক্যালকুলেট করো তাহলে এর মান পাবে কত ডিগ্রি, না এর মান পাবে 150 ডিগ্রি, যেটা 0 থেকে পায়ের মধ্যে আছে। তাহলে দেখো 4-এর দাগ, সরি 3-এর দাগের বিকল্পটি কার সাথে মিলছে, 3-এর দাগের বিকল্পটি দেখো সি এর সঙ্গে মিলছে। এরপর 7-এর দাগের কোশ্চেনটি হলো, যদি আলফা বিটা দ্বারা 6x² - 5x + 1 = 0 এর সমীকরণটি সিদ্ধ হয়, তবে ট্যান ইনভার্স আলফা প্লাস ট্যান ইনভার্স বিটা এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রেও আমরা প্রথমে একটি নোট পড়ে নেব। ax² + bx + c = 0 এটা যদি একটি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে অবশ্যই a কে not equal to 0 হতে হবে। এই সমীকরণটির আলফা ও বিটা দ্বারা সিদ্ধ হলে, অর্থাৎ ax² + bx + c = 0 সমীকরণটি আলফা ও বিটা দ্বারা সিদ্ধ হলে আমরা কি বলতে পারবো, যদি এই সমীকরণটি আলফা ও বিটা দ্বারা সিদ্ধ হয় তাহলে আমরা বলতে পারবো আলফা ও বিটা হলো এই সমীকরণের বীজ বা রুট। আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণের দুটো রুট বা বীজ আলফা ও বিটা হলে বীজদ্বয়ের যোগফল হয় আলফা প্লাস বিটা ইকুয়াল টু, আমরা লিখতে পারি মাইনাস এক্স এর সহগ বা এক্স এর কোফিসিয়েন্ট বাই x² এর কোফিসিয়েন্ট, তাহলে এখানে হবে -b/a, এবং বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা হয় ধ্রুবক পদ বাই x² এর সহগ, এখানে ধ্রুবক পদ হচ্ছে +c আর x² এর সহগ হচ্ছে a, তাই আমরা লিখতে পারি c/a। আরেকটি সূত্র আমরা জানবো, সেটি হলো ট্যান ইনভার্স আলফা প্লাস ট্যান ইনভার্স বিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স আলফা প্লাস
বিটা বাই 1 মাইনাস আলফা ইন্টু বিটা। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। যেহেতু এখানে বলে দেওয়া আছে যে এই সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা, কেন? কারণ এই সমীকরণটি আলফা ও বিটা দ্বারা সিদ্ধ হয় বলেছে, তাই এই 6x² মাইনাস 5x প্লাস 1 সমীকরণের দুটো বীজ হচ্ছে আলফা ও বিটা। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারবো যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস, এখানে দেখো বি মানে হচ্ছে -5 আর এ মানে হচ্ছে +6, তাহলে আমরা লিখবো হচ্ছে -5/6 ইকুয়াল টু এটা হলো 5/6, এবং বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা আমরা জানি c/a, c মানে এখানে হচ্ছে +1 আর a মানে হচ্ছে 6, তাহলে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু আমরা পেয়ে যাব 1/6। এবার দেখো আমাদের মান নির্ণয় করতে বলছে tan ইনভার্স আলফা প্লাস tan ইনভার্স বিটা, তাহলে আমরা প্রথমে লিখে ফেললাম যে tan ইনভার্স আলফা প্লাস tan ইনভার্স বিটা, এর ফর্মুলা আমরা জানি ইকুয়াল টু tan ইনভার্স আলফা প্লাস বিটা বাই 1 মাইনাস আলফা বিটা ইকুয়াল টু tan ইনভার্স আলফা প্লাস বিটা এর মান যদি আমরা বসাই 5/6, তাহলে আমরা লিখবো 5/6 বাই 1 মাইনাস আলফা ইন্টু বিটা এর মান হচ্ছে 1/6 আমরা বসিয়ে দিলাম। এবার যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আমরা পাবো পরের লাইনে দেখো ইকুয়াল টু tan ইনভার্স 5/6 বাই 1 মাইনাস 1/6 মানেই হচ্ছে 5/6। এবার দেখো 5/6 এ 5/6 কেটে গেল, তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারবো ইকুয়াল টু tan ইনভার্স 1 ইকুয়াল টু tan ইনভার্স 1 মানেই হচ্ছে tan কত ডিগ্রির মান 1, আমরা জানি tan π/4 এর মান 1, তাহলে tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে π/4, তাহলে এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে দেখো এখানে বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্প হবে ডি। এরপর 8 দাগের অঙ্কটি হলো এ একটি ম্যাট্রিক্স যেখানে a ইকুয়াল টু aij 3 × 4 এবং aij ইকুয়াল টু -1⁻i+j, তবে তৃতীয় সারি ও দ্বিতীয় স্তম্ভের সংযোগস্থলের উপাদানটি আমাদের নির্ণয় করতে হবে। এ একটি ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 3 × 4, অর্থাৎ এই ম্যাট্রিক্সটির 3টে রো আছে এবং 4টে কলম আছে। আর aij দ্বারা কি বোঝানো হয় না, aij দ্বারা বোঝানো হয় যে aij এই উপাদানটি বা এলিমেন্টটি ith রো এবং jth কলম এ অবস্থান করছে। বিষয়টি আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি তোমাদের একটি ম্যাট্রিক্স দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো আমি একটি ম্যাট্রিক্স নিলাম। এখন যদি তোমাকে বলি যে তৃতীয় রো বা তৃতীয় সারি এবং দ্বিতীয় স্তম্ভের সংযোগস্থলের উপাদানটি কি বা কত, তাহলে দেখো তৃতীয় সারি, তাহলে তুমি তৃতীয় সারি বরাবর একটি দাগ টানো, দ্বিতীয় স্তম্ভ এবং দ্বিতীয় স্তম্ভ বরাবর একটি দাগ টানো। এই দাগ দুটো যে জায়গায় ছেদ করেছে সেই জায়গায় যে এলিমেন্টটি আছে সেটি হলো তৃতীয় সারি ও দ্বিতীয় স্তম্ভের সংযোগস্থলের উপাদান। এখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় সারি ও দ্বিতীয় স্তম্ভের সংযোগস্থলের উপাদানটি হলো a32। তাহলে আমরা যদি বলতাম যে তৃতীয় সারি ও প্রথম স্তম্ভের সংযোগস্থলের উপাদানটি কত, দেখো তৃতীয় সারি প্রথম স্তম্ভের সংযোগস্থলের উপাদানটি হচ্ছে a31, অর্থাৎ আমরা প্রথমে সারির সংখ্যা পরে কলম সংখ্যা দিয়ে কোনো উপাদানের অবস্থান বোঝাবো। এখানে দেখো বলেছে তৃতীয় সারি ও দ্বিতীয় স্তম্ভের সংযোগস্থলে, অর্থাৎ i এর মান হচ্ছে এখানে 3 আর j এর মান হচ্ছে 2। তাহলে দেখো aij বলেছে -1⁻i+j, তাহলে এখানে যদি আমরা i এর মান 3 আর j এর মান 2 বসাই তাহলে আমরা পেলাম a32 ইকুয়াল টু -1⁻i এর মান হচ্ছে 3, j এর মান 2 মানে 3 + 2, তাহলে -1⁻3 + 2 মানে -1⁵ মানে -1। তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর হলো বি -1। এরপর 9 দাগের প্রশ্নটি হলো যদি এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয় তবে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা কিছু তথ্য জেনে নেব। আমরা প্রথমেই জানব একটি বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স এ কে লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা হবে যদি a ইন্টু এটি ইকুয়াল টু এটি ইন্টু এ ইকুয়াল টু আই হয়, বা এখান থেকে আমরা দেখাতে পারবো
ইমপ্লাইজ ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। অর্থাৎ এ যদি একটি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট এ তার ভ্যালু হবে প্লাস মাইনাস ওয়ান, বা এ ইন্টু এটি ইকুয়াল টু এটি ইন্টু এ ইকুয়াল টু হবে আই। আই মানে এখানে একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এরপর আমরা বিতে জানবো এ কে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি, অর্থাৎ এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স বলবো যদি ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু ওয়ান হয়। দেখো লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ডিটারমিনেন্ট এর ভ্যালু কত পেলাম, প্লাস মাইনাস ওয়ান। অর্থাৎ প্রকৃত লম্ব ম্যাট্রিক্স যদি হয় সেক্ষেত্রে এই ডিটারমিনেন্ট এ এর মান হবে ওয়ান। তাহলে আবার বলি, যদি লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে তার ডিটারমিনেন্টের ভ্যালু হতে পারে প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান। আর যদি এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে ডিটারমিনেন্ট এ এর মান হবে ওয়ান। প্রকৃত লম্ব ম্যাট্রিক্সকে আমরা ইংরেজিতে বলে থাকি রিয়েল অর প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। এরপর সি এর দাগে আমরা জানব একে অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স বা ইমপ্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা হবে যদি ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু মাইনাস ওয়ান হয়। ডিতে জানবো আমরা এ অর্থোগোনাল ম্যাট্রিক্স হলে, অর্থাৎ এ একটি যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্স ইকুয়াল টু হবে আমার এটি। এই প্রত্যেকটি তথ্যই খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে যে কোনো একটি প্রশ্ন আসতেই পারে। চলো আমরা এবার এই প্রশ্নের উত্তর করি। তাহলে এক্ষেত্রে বলেছে এ হচ্ছে একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে আমরা একটু আগেই জানলাম প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু ওয়ান হবে, বা আমরা এরকম লিখতে পারি ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু ওয়ান। তাহলে এখানে সঠিক উত্তর হলো সি। এরপর 10-এর দাগের প্রশ্নটি হলো এ ও বি দুটি 3x3 ক্রমের এইরূপ ম্যাট্রিক্স যে এ ডট বি ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স। এখানে দেখো বড় হাতের ও বা বিগ জিরো লেখা আছে। বড় হাতের ও বা বিগ জিরো দ্বারা শূন্য ম্যাট্রিক্স প্রকাশ করা হয়। তাহলে নিচের কোন বিকল্পটি সঠিক সেটা আমাদের বলতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি তথ্য বা নোট জেনে নেব। শূন্য ম্যাট্রিক্স অর নাল ম্যাট্রিক্স অর জিরো ম্যাট্রিক্স প্রত্যেকটি একই ম্যাট্রিক্সকে প্রকাশ করছে। শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্সকে আমরা বড় হাতের ও বা বিগ জিরো দ্বারা প্রকাশ করে থাকি। শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রত্যেকটি উপাদানই হবে শূন্য। অর্থাৎ আমি যদি 3x3 একটি ম্যাট্রিক্স লিখি যেটি শূন্য ম্যাট্রিক্স হবে তাহলে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানই হবে শূন্য। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে শূন্য ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু এর মানও হবে শূন্য। চলো আমরা এই প্রশ্নের উত্তর করি। এখানে আমার দেওয়া আছে এ ডট বি ইকুয়াল টু শূন্য। তাহলে এক্ষেত্রে এই প্রথম যে বিকল্পটি আছে এ ইকুয়াল টু জিরো বা শূন্য ম্যাট্রিক্স এবং বি ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স, এটা হবে না। কেন হবে না? কারণ এ ডট বি ইকুয়াল টু জিরো হলে কি কি ঘটনা ঘটতে পারে সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো এ ডট বি ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স হলে এতে হতে পারে এ ইকুয়াল টু জিরো এবং বি ইকুয়াল টু জিরো, অর্থাৎ দুটোই শূন্য ম্যাট্রিক্স হতে পারে। আবার এরকম ঘটনাও ঘটতে পারে যে এ ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স অর বা অথবা বি ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স, অর্থাৎ এ শূন্য ম্যাট্রিক্স হতে পারে অথবা বি শূন্য ম্যাট্রিক্স হতে পারে। সি এর ক্ষেত্রে এরকমও ঘটতে পারে যে এ ম্যাট্রিক্সটিও শূন্য ম্যাট্রিক্স নয়, অর্থাৎ এ নট ইকুয়াল টু শূন্য, এবং বি ম্যাট্রিক্সটিও শূন্য ম্যাট্রিক্স নয়, অর্থাৎ দুটো শূন্য ম্যাট্রিক্স নয় এরকম ম্যাট্রিক্সের গুণফল কিন্তু একটি শূন্য ম্যাট্রিক্সও হতে পারে। তাহলে এ ডট বি ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স হলে এই তিনটে ঘটনা ঘটতে পারে। তাই আমার প্রথম অপশনটি যে সঠিক, একেবারেই সঠিক, সেটা কিন্তু বলা যাবে না। তাহলে কোন উত্তরটি আমার সঠিক হবে? দেখো আমরা যদি এইভাবে লিখি এ ডট বি ইকুয়াল টু দেওয়া আছে আমার শূন্য ম্যাট্রিক্স। এবার আমি উভয় পক্ষে ডিটারমিনেন্ট নিলাম। তাহলে ডিটারমিনেন্ট এ ডট বি মানে এ বি ইকুয়াল টু ডিটারমিনেন্ট শূন্য ম্যাট্রিক্স। দিস ইমপ্লাইজ ডিটারমিনেন্ট এ বি মানেই আমরা লিখতে পারি ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট বি। আমরা জানি শূন্য
ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান হয় 0। দেখো এখানে এ একটা ডিটারমিনেন্ট ভ্যালু আর বি একটা ডিটারমিনেন্ট ভ্যালু, এদের গুণফল হচ্ছে 0। তাহলে আমরা জানি যে দুটো সংখ্যার গুণফল 0 হলে যে কোনো একটি সংখ্যা 0 বলা যায়। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 অর বা অথবা ডিটারমিনেন্ট বি ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্ষেত্রে আমার কোন উত্তরটি সঠিক, না এক্ষেত্রে আমার সি এর উত্তরটি সঠিক, ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 অথবা ডিটারমিনেন্ট বি ইকুয়াল টু 0।